একসময় লাখ টাকার আইফোন যদি 25-26 হাজার টাকায় পাওয়া যায় তাহলে আমরা সবাই নিতে চাবো, এবং এই ফোনটা হচ্ছে আইফোন এক্স, যেটা এক সময়ের সবার ক্রাশ ছিল। বাট এই ফোনটা এখন লাখ টাকা দাম নেই, এটার দাম এখন হচ্ছে 25,000 টাকা, মানে 25,000-26,000 টাকা এরকম প্রাইস রেঞ্জে কিন্তু এই আইফোন এক্সটা পাওয়া যাচ্ছে। তো এই 5 বছরের পুরাতন একটা আইফোন, মানে 5 বছর আগে লঞ্চ হওয়া একটা আইফোন, এই আইফোনটা কি আদৌ এই 25-26 হাজার টাকা প্রাইসে নেওয়া উচিত হবে কিনা, যদি আপনি এই প্রাইসে নেন তাহলে আপনি ঠকে যাবেন কিনা, নাকি এর থেকে আরও বেটার কোনো অপশন রয়েছে, সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। এবং এই 2023 সালে এসে 2017 সালের একটা আইফোন, এই আইফোনটার কি অবস্থা রয়েছে, কি হালচাল, সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। আর এই ভিডিওটা শেষ পর্যায়ে জানাবো যে 25,000 টাকা প্রাইস রেঞ্জে আইফোন এক্স, এই ফোনটা 5 বছর আগের ফোনটা নেওয়া উচিত হবে কিনা। শুরুতে যদি আমরা এই ডিভাইসটার ডিজাইন নিয়ে কথা বলি, না, এটা ডিজাইন নিয়ে কথা বলার তো প্রয়োজনই নেই, কারণ এই ডিভাইসটা লঞ্চ হয়েছে আরও 5 বছর আগে। তো 5 বছর আগের একটা ডিভাইসের ডিজাইন নিয়ে কথা বলাটা আমার মনে হয় বোকামি। তো এর বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, তাহলে আপনি যদি এই আইফোন এক্স এবং আইফোন 11 সাইড বাই সাইড দুই হাতে নেন, তাহলে আপনি এর প্রিমিয়ামনেসটা ফিল করতে পারবেন। আইফোন 11 থেকেও অনেকটাই প্রিমিয়াম এই আইফোন এক্স ডিভাইসটা। তো এটার বিল্ড কোয়ালিটি এখনও টপ নচ। অবভিয়াসলি বিল কোয়ালিটি তো আর কমে যাবে না, এটা তো আর পারফরমেন্সের মতো না। তো এই বিল কোয়ালিটি অনেক বেশি প্রিমিয়াম। আপনি যদি বর্তমানে 50-60 হাজার টাকা দিয়েও একটা ফোন কিনেন, সেই ফোন থেকেও এই ফোনের বিল কোয়ালিটি অনেক বেশি ভালো, এবং আপনি যখন হাতে নেবেন তখন আপনি এটার প্রিমিয়ামনেসটা ফিল করতে পারবেন। তার পাশাপাশি তো এই ফোনটার হ্যাপটিক ফিডব্যাকও আপনাকে হাতে নাড়া দিবে। 5 বছর আগের একটা ইউজড ফোনের কন্ডিশন নিয়ে যদি কথা বলি, তাহলে আমার হাতে যে ডিভাইসটা রয়েছে এটার কন্ডিশন এখনও একদমই নতুনের মতো। এখন পর্যন্ত এটাতে একটা সিঙ্গেল স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছুই নাই। এবং আপনি যদি ডিভাইস মানে ইউজ ডিভাইস কিনতে চান, তাহলে কিন্তু আপনার ফোনের কন্ডিশনের উপরে প্রাইসটা ডিপেন্ড করবে। আপনার ফোনের মধ্যে যদি অনেক বেশি স্ক্র্যাচ থাকে, ডেন্ট থাকে, তখন কিন্তু এই ফোনের প্রাইস এমনিতেই কমে যাবে। যেহেতু এই ফোনটার কন্ডিশন একদমই নতুনের মতো, যার জন্য এটার প্রাইসটা একটু বেশি। মানে এই ফোনটা আপনি 25,000 টাকার মধ্যে হলে কিনতে পারবেন। আমি এটা 25,000 টাকা দিয়ে কিনে এনেছি। তো সেই ক্ষেত্রে যদি আপনি এরকম একটা ফোন কিনতে চান, তাহলে আপনি কন্ডিশনটা অবশ্যই দেখে কিনবেন। এখন অনেকেই বলতে পারেন যে ফোনের হয়তো বা ফ্রেম চেঞ্জ কিংবা ব্যাকশেল চেঞ্জ করা, ডিসপ্লে চেঞ্জ। তো আইফোনের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো চেক করা যায়। আপনি 3 টুলস দিয়ে কিন্তু ইজিলি আপনি চেক করতে পারবেন যে আপনার ফোনে কী কী চেঞ্জ করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি এটা যখন চেক করি, তখন দেখি যে 100% সব কিছু ঠিকঠাক রয়েছে। এবং এই ফোনটা হচ্ছে যে ব্যাটারি চেঞ্জ, মানে আমার হাতে যে ডিভাইসটা রয়েছে সেটার ব্যাটারিটা চেঞ্জ করা হয়েছে, কিন্তু এই ব্যাটারিটা অরিজিনাল ব্যাটারি। আপনি 3 টুলসে চেক করলেই বুঝতে পারবেন যে এটাতে কী কী চেঞ্জ করা রয়েছে। আর এটার ফেস আইডি এবং ট্রুটোন ঠিক রয়েছে। আপনারা অনেকেই হয়তো বা জানেন যে আইফোনের যদি ডিসপ্লে চেঞ্জ হয়, তাহলে ফেস আইডি এবং ট্রুটোন এগুলো কাজ করে না। আপনাকে যদি কেউ বলে যে আপডেট আসার পরে অমুক ভার্সনে আপডেট দেওয়ার পর আমার ফেস আইডি চলে গেছে বা ট্রুটোন চলে গেছে, তাহলে এগুলো একটা ভুয়া কথা। কারণ আপডেটে কখনো ফেস আইডি এবং ট্রুটোন যায় না। এটা ডিসপ্লে চেঞ্জ আপনাকে হয়তো বা বোকা বানানোর চেষ্টা করছে। আপনি অবশ্যই এই ধরনের স্ক্যাম থেকে দূরে থাকবেন। আপনারা হয়তো অনেকেই জানেন যে আইফোন এক্স থেকেই কিন্তু আইফোনের ফেস আইডি শুরু হয়েছিল, এবং এটা যেহেতু আইফোনের ফেস আইডিওয়ালা ফার্স্ট জেনারেশনের ফোন, যার জন্য এটার ফেস আইডিটা একদম সবসময় যে অ্যাকুরেটলি কাজ করে বিষয়টা এরকম না। তার মানে আমি এটা বলতেছি না যে আরেকজনের ফেস দিয়ে খুলে যায়, আপনার ফেস দিয়ে খুলতে হবে। বাট দেখা যায় যে মাঝে মাঝে মিস করতেছিল, খোলা যাচ্ছিল না, এটা ফেস আইডি দিয়ে খুলছিল না, পাসওয়ার্ড দিয়ে খুলতে হচ্ছিল, বা ফেস আইডি অনেকটাই স্লো, এই ধরনের কিছু প্রবলেম আমি খুঁজে পেয়েছি। এটাই এখন কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে নিয়ে। আমার হাতে যে ফোনটা রয়েছে, এটার ডিসপ্লেটা এখন পর্যন্ত ইনটেক। এটার ডিসপ্লেটাকে খোলা হয় নাই বা চেঞ্জ করা হয় নাই। কিছুক্ষণ আগে আমি যেটা বলছিলাম যে যদি কখনো ডিসপ্লে চেঞ্জ করা হয়, তাহলে তো আপনি 3 টুলসে চেক করলে দেখতেই পারবেন। তাছাড়াও দেখতে পারবেন আপনার ফোনের ফেস আইডি কিংবা ট্রুটোন এগুলো কিন্তু ডিসেবল হয়ে যায় ডিসপ্লে চেঞ্জের কারণে। এবং আমার হাতে যে ফোনটা রয়েছে, এটার ডিসপ্লে এখন পর্যন্ত ইনটেক, এবং এর ডিসপ্লের কোয়ালিটি টপ নচ। এটাতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 5.8 ইঞ্চির একটা সুপার রেটিনা ওলেড ডিসপ্লে, যেটা HDR10 সাপোর্ট। আর এই ডিসপ্লে রেজুলেশন ফুল এইচডি। এই 2023 সালে এসে ডিসপ্লের উপরে এত বড় নচটা খুবই বেমানান, এবং আমার কাছে মনে হয় যে আইফোন ইউজার যারা আইফোন কিনতে যাবে এবং একটি ইউজড ফোন আইফোন এক্স কিনবে, তাদের কাছে এই এত বড় নচ কোনো ব্যাপার না। এর থেকে বড় নচ হলেও তাদের কাছে আইফোন ভালো লাগবে, এটাই স্বাভাবিক। অনেকেই কিন্তু এই 4-5 বছর আগে ইউজড আইফোন কেনার অন্যতম রিজন হচ্ছে আইফোনের ক্যামেরা। আর এই আইফোন এক্সের মধ্যে ইউজ করা হয়েছে 12 মেগাপিক্সেলের দুইটা সেন্সর। একটা হচ্ছে যে মেইন লেন্স, যেটা হচ্ছে 28 মিলিমিটার f1.8, আর একটা হচ্ছে যে টেলিফোটো লেন্স, যেটা হচ্ছে 52 মিলিমিটার f2.4। তো এই f2.4 যেটা 52 মিলিমিটার লেন্সটা, এটা দিয়ে হচ্ছে যে শুধুমাত্র পোর্ট্রেট ছবিগুলো তুলতে পারবেন, আর হচ্ছে 12 মেগাপিক্সেল দিয়ে আপনি রেগুলার ছবি কিংবা ভিডিওগুলো করতে পারবেন। এখন অনেকের কাছেই লাগতে পারে, ভাই 25,000 টাকা দিয়ে একটা ইউজড ফোন কিনতেছি, এটার মধ্যে 12 মেগাপিক্সেলের ক্যামেরা। আপনারা হয়তো বা অনেকেই জানেন যে আইফোন 13 প্রো ম্যাক্স পর্যন্ত কিন্তু তারা এই 12 মেগাপিক্সেলের যে সেন্সরটা রয়েছে, এইটা দিয়ে একদম কাঁপাই দিছে পুরো মার্কেট। তো এই 12 মেগাপিক্সেল কোনো ইস্যু না। এবং এটার ফ্রন্ট ক্যামেরাতে যদি আসেন, তাহলে তো আপনি আরও অবাক হবেন, কারণ এটার ফ্রন্ট ক্যামেরাতে ইউজ করা হয়েছে 7 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। আপনি যদি বর্তমানে 8,000 টাকা দিয়ে একটা ফোন কিনেন, যেটার ফ্রন্ট ক্যামেরায় দেখবেন যে 32 মেগাপিক্সেল কিংবা ব্যাক ক্যামেরা 64 মেগাপিক্সেল বা 48 মেগাপিক্সেল, সেই জায়গায় এই 12 মেগাপিক্সেলের ক্যামেরা
বাই দ্য ওয়ে ব্যাক সাইডে থাকা 12 মেগাপিক্সেলের দুইটা সেন্সরেই কিন্তু থাকছে ওআইএস। এই ফোনের ছবির কোয়ালিটির কথা যদি বলতে চাই তাহলে এখন পর্যন্ত মার্কেটে পাওয়া যায় নতুন 30-40 হাজার টাকার যে অ্যান্ড্রয়েড ফোনগুলো রয়েছে তার সাথে অনায়াসেই কিন্তু এর ছবি দিয়ে কম্পিট করা যায়। ভালো লাইট পেলে এখন পর্যন্ত এই ফোনটা দিয়ে ছবি তুললে ছবি খুবই শার্প এবং ডিটেল ছিল। আপনারা হয়তো এই ছবির স্যাম্পলগুলো দেখলেই বুঝতে পারবেন। এবং আইফোনের ছবিটা কিছুটা ভাইব্রেন্ট হয়, এটা আপনারা অনেকেই জানেন। আর ভাইব্রেন্ট হয় সেটা তো পরের কথা, কারণ আইফোন কিনেই পোলাবেন দেখি যে ছবি তুইলাই একদম বিবিট মুড মাইরা উড়ায় ফেলে। আমি নিজেও এই কাজটা করি। তাছাড়া যদি এর ফ্রন্ট ক্যামেরার দিকে আসি তাহলে আপনি এর ফ্রন্ট ক্যামেরার ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন যে 7 মেগাপিক্সেল দিয়ে কতটুকু ভালো ছবি তোলা যায় এবং এর ছবিগুলো খুবই ন্যাচারাল ছিল। সামনের ক্যামেরা দিয়ে খুব বেশি একটা ভাইব্রেন্ট যে ছবিগুলো সেগুলো তুলছিল না, মোটামুটি ন্যাচারাল তুলছিল। আর হচ্ছে যখন লো লাইটে যাচ্ছিলাম তখন দেখলাম যে ছবিতে প্রচুর পরিমাণে নয়েজ আসতেছিল। তো আশা করি যে এই 7 মেগাপিক্সেল দিয়ে যেই আউটপুট দিচ্ছে সেটা আপনাকে সন্তুষ্ট করবে। আর আমরা যদি এখন এর ভিডিও কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে আইফোনের ভিডিও কোয়ালিটি আপনারা হয়তোবা সবাই জানেন যে আইফোনের ভিডিও কোয়ালিটি একদমই টপনচ হয়। আর এখন যে ভিডিওটা রেকর্ড হচ্ছে এটা হচ্ছে এর ব্যাক ক্যামেরা দিয়ে রেকর্ড হচ্ছে 4K 60 fps এ। আশা করি এর 4K 60 fps এর ভিডিও কোয়ালিটিও বুঝতে পারতেছেন। অ্যান্ড এটা দিয়ে যখন আপনি হেঁটে ভিডিও করবেন ডিরেক্ট ফোন দিয়ে, তখন আমার মনে হয় যে যেই স্টেবিলিটি আছে এটা দিয়ে মোটামুটি চালিয়ে নেওয়ার মতো কাজ কিন্তু হয়ে যাবে। এবং এর ভিডিও কোয়ালিটিও কিন্তু মোটামুটি খুবই ভালো ছিল। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে রেকর্ড করা। আশা করি এর ফ্রন্ট ক্যামেরার ভিডিও কোয়ালিটি বুঝতে পারতেছেন এবং স্টেবিলিটি কতটুকু ভালো সেটাও বোঝা যাচ্ছে। মোটামুটি ভালোই স্টেবল। আমি যদি একটু ঝুরে হাঁটি তাহলে হয়তো বুঝতে পারবেন যে এটা কতটুকু স্টেবল। এবং হ্যাঁ, আমার মনে হচ্ছে যে এটা দিয়ে যারা নতুন অবস্থায় ব্লগ করতে চান তারা অনায়াসে এটা দিয়ে কিন্তু আপনি ব্লগ করতে পারবেন। এখন যে ভিডিওটা রেকর্ড হচ্ছে এটা হচ্ছে এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে রেকর্ড করা। ফ্রন্ট ক্যামেরা দিয়ে যখন লাইট একটু কমে যায় তখন প্রচুর পরিমাণে নয়েজ আসে, আর হচ্ছে যখন লাইট বাড়ে তখন মোটামুটি ভালোভাবেই কিন্তু ভিডিওটা রেকর্ড করতে হচ্ছে। এখন যেটা রেকর্ড হচ্ছে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে নয়েজ আসতেছে। আমি জানি না যে সাউন্ড কতটুকু শোনা যাচ্ছে। তো যদি আপনি লাইট ভালো দিতে পারেন তাহলে এর ফ্রন্ট ক্যামেরা দিয়েও মোটামুটি ভালো ভিডিও কোয়ালিটি আপনি পাবেন। আমি এখন যদি একটু ওই যে লাইটের নিচে যাই তাহলেই দেখতে পারবেন যে নয়েজটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। এই যে দেখেন যে নয়েজটা কিন্তু অনেকটাই কিন্তু কমে গেছে, বাট দেখবেন যে ব্যাকগ্রাউন্ডে প্রচুর পরিমাণে নয়েজ রয়েছে। এবং এই 5 বছর আগের একটা ফোন দিয়ে ভিডিও করে আপনি কিন্তু এখন আপনার নিজের টুকটাক ব্লগ কিংবা আপনি যদি ভিডিও করা শুরু করতে চান, যে কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চান কিংবা টিকটকার হতে চান, তাহলে আপনাকে এই ফোনটা কোনো অবস্থাতেই নিরাশ করবে না। এবং আপনাকে এর যেই প্রাইস রয়েছে সেই প্রাইস রেঞ্জে সবথেকে বেস্ট ভিডিও কোয়ালিটিটাই কিন্তু এই আইফোন এক্স আপনাকে বের করে দিতে পারবে। তো চলুন আমরা এখন দেখে আসি আইফোন 14 প্রো ম্যাক্সের সাথে একটা কম্পারিজন ভিডিও। লেফট সাইডের ভিডিওটা রেকর্ড হচ্ছে 14 প্রো ম্যাক্স দিয়ে এবং সাউন্ডও কিন্তু এটা দিয়ে রেকর্ড হচ্ছে, আর হচ্ছে রাইট সাইডের ভিডিওটা আইফোন এক্স দিয়ে। তো আশা করি আপনি দুইটার ভিডিও কোয়ালিটি আপনি যখন সাইড বাই সাইড দেখতেছেন তখন আপনি নিঃসন্দেহে বুঝতে পারছেন যে দুইটার ভিডিও কোয়ালিটি কীরকম এবং ডাইনামিক রেঞ্জ কীরকম। আপনি যদি আইফোন এক্সের ডাইনামিক রেঞ্জ দেখেন তাহলে দেখেন যে একদম ওভার ওয়াস্টপ করে দিয়েছে, মানে একদম সাদা করে দিয়েছে আকাশটাকে। আর 14 প্রো ম্যাক্স কিন্তু ডাইনামিক রেঞ্জ খুবই ভালো রাখতে পেরেছে। যদিও কিনা 14 প্রো ম্যাক্সের সাথে আইফোন এক্সের কোনো অবস্থাতেই কম্পেয়ার করা যায় না। এর একটা রিজন হচ্ছে যে এটা 5 বছর আগের একটা পুরাতন ফোন, আর হচ্ছে এটা একটা লেটেস্ট ফোন, তো এর সাথে কম্পেয়ার করা যায় না। বাট আমি আপনাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করলাম যে আইফোন এক্স এখনও 5 বছর পুরাতন একটা ফোন কতটুকু ভালো ভিডিও কোয়ালিটি দিতে পারে। আইফোন এক্স কিন্তু বর্তমানে ইউজড মার্কেটে 25-26 কিংবা 22-23 পাওয়া যাচ্ছে। যদি আপনি কারোর কাছ থেকে কিনেন তাহলে আপনি 22-23 কিনতে পারবেন, আর যদি আপনি সবগুলো থেকে কিনেন তাহলে কিন্তু আপনি 25-26 হাজার টাকা দিয়ে কিনতে পারবেন। তো আশা করি যদি আপনি 25-26 হাজার টাকা দিয়ে কিনেন তাহলে এটা দিয়ে কিন্তু আপনি টুকটাক যে আপনার ভিডিও করা বা পার্সোনাল ব্লগ করা এই ধরনের কাজ কিন্তু আপনি চালিয়ে নিতে পারবেন। আর যদি আপনার কাছে বাজেট থাকে তাহলে তো অবভিয়াসলি আপনি ভিডিওর জন্য 14 প্রো ম্যাক্স নেবেন। তাছাড়া আপনি যদি কিছুদিন ওয়েট করেন তাহলে 15 প্রো ম্যাক্সও কিন্তু আপনি নিতে পারবেন। তো আশা করি যে আপনি এই দুইটার ভিডিও কোয়ালিটিটা কীরকম হয় সেটা বুঝতে পেরেছেন। আপনারা হয়তো অনেকেই জানেন যে আইফোনের পারফরমেন্স কতটুকু স্টেবল। এখন পর্যন্ত আমি অনেককেই দেখেছি যারা আইফোন 6, 7 এখনও ইউজ করতেছে এবং তাদের কাছে পারফরমেন্সটা এখনও ভালোই দিচ্ছে। তারা মোটামুটি কাজ কিন্তু চালিয়ে নিতে পারছে। 5 বছর আগের আইফোন এক্স এই ফোনটাকে আমি গত কিছুদিন ইউজ করে যেটা বুঝলাম, এখন পর্যন্ত এটাতে আমি কোনো প্রকার ল্যাগ হ্যাং এই ধরনের দেখা পাইনি। এখন পর্যন্ত এই ফোনটা খুবই স্মুথ ছিল। এই ফোনটাতে এসওসি হিসেবে ইউজ করা হয়েছে বায়োনিক 11, যেটা এখন পর্যন্ত 5 বছর পরে এসেও পারফরমেন্স খুবই ভালোভাবেই ধরে রাখতে পারছে। আপনারা হয়তো জানেন যে আইফোনের আপডেটটা, আইফোন এক্সের যে আপডেটটা সেটার লাস্ট আপডেট চলে এসেছে iOS 16.6, যেটা সেটা লাস্ট আপডেট কিন্তু এটাতে শেষ। এবং আইফোন এক্স এস যেটা সেটাতে কিন্তু iOS 17 আপডেট আসবে, যেটা নিয়ে আমরা একটু পরেই কথা বলছি ভিডিওর শেষে। তো এটার যে পারফরমেন্স সেই পারফরমেন্সে আমার মনে হয় যে আপনি যে কোনো কাজ অনায়াসে চালিয়ে নিতে পারবেন। আর যদি গেমিং করতে চান তখন হয়তো আপনি টুকটাক প্রবলেম ফেস করতে পারেন। আমার রিকমেন্ড থাকবে যদি আপনি গেমিং করতে চান তাহলে এই ডিভাইসটা আপনার না নেওয়াই ভালো। এই ফোনটা দিয়ে আপনি একসাথে অনেকগুলো অ্যাপ রান করে অনায়াসে মাল্টিটাস্কিং করতে পারবেন, কিংবা চাইলে আপনি টুকটাক গেমিংও করতে পারবেন। যেখানে বর্তমান সময়ে 8-10 হাজার টাকা দিয়ে একটা ফোন কিনলে ব্যাটারি থাকে 5000-6000 mAh, এবং এই ফোনটাতে ব্যাটারি ইউজ করা হচ্ছে 2716 mAh। আর এই 2716 mAh দিয়ে অনায়াসে সারাদিন কিন্তু আমার পার হয়ে যাচ্ছিল।
কীভাবে? ইয়েস, এর একটা অন্যতম রিজন হচ্ছে যে আমি এটাতে সিম ইউজ করি নাই। সিম না, আমি শুধু রুমের ভিতরে এটাতে ওয়াইফাই ইউজ করেছি এবং আমি কথা বলেও দেখেছি, কথাও খুবই ক্লিয়ার ছিল। তো যদি আপনি সিম ইউজ করেন তখন হয়তো বা এর ব্যাটারি ব্যাকআপটা একটু কমতে পারে। আর যদি আপনি এটার ক্যামেরা ইউজ করেন তাহলে কিন্তু আপনাকে দিনে 2বার চার্জ দিতে হবে, এটা আপনি নিশ্চিত থাকেন। আর এটা চার্জ হতেও কিন্তু মোটামুটি বেশ টাইম নেই। প্রায় ভালো একটা চার্জার দিয়ে চার্জ করলেও দেখলাম যে 2 ঘন্টা প্লাস লেগে যাচ্ছিলো এই ডিভাইসটা চার্জ হতে। তো আমার মনে হয় যে ব্যাটারি নিয়ে একটু প্যারা খাবেন। আর যারা ইউজড ফোন কিনবেন তারা অবভিয়াসলি ট্রাই করবেন যে 80%-এর উপরে ব্যাটারি হেলথ আছে, কিংবা 85%-এর উপরে বা 90%-এর উপরে ব্যাটারি হেলথ আছে এই ধরনের কোনো একটা ডিভাইস নিতে। তাছাড়া যদি আপনি কম সময়ের মধ্যে খুঁজতে চান তাহলে এই ধরনের আমার মতো ইউজড মানে ব্যাটারি চেঞ্জ এই ধরনের ডিভাইস আপনি নিতে পারেন। যদিও কিনা আমি কাউকে রিকমেন্ড করবো না যে আপনি একটা ব্যাটারি চেঞ্জ ফোন নেন। যদি আপনি দেখে শুনে ভালো একটা ফোন নিতে পারেন তখন কিন্তু আপনার জন্য খুব একটা বড় ইস্যু না। আর এই ফোনটা যদি আপনি কোনো কাস্টমারের কাছ থেকে কিনেন তখন আপনি খুব ভালোভাবে জানতে পারবেন সে চেঞ্জ করছে কিনা, বা আপনার পরিচিত কারোর কাছে যদি আপনি কিনেন তখন আপনি ভালোভাবে কিন্তু এই ডিভাইসটা সম্পর্কে জানতে পারবেন। দেখতে দেখতে কিন্তু আমরা ভিডিওর অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি জানাবো যে এই আইফোন এক্সটা আপনি 2023 সালে এসে নেবেন কিনা। আমি বলবো যে আপনি আইফোন এক্স নিয়েন না। এর অন্যতম কারণ হচ্ছে যে আইফোন এক্স না নিয়ে আপনি আর কিছু টাকা অ্যাড করে 3-4 হাজার টাকা অ্যাড করে আইফোন এক্স এস যেটা সেটা নেন। সেটা নিলে কী হবে, এটার ব্যাটারি ব্যাকআপ আপনি একটু বেশি পাবেন এবং এর যে চিপটা রয়েছে বায়োনিক A12 যে চিপটা, সেই চিপটা কিন্তু আপনি এটাতে পাবেন এবং ব্যাটারি বেশি পাবেন। তারপর হচ্ছে আপনি সফটওয়্যার আপডেট বেশি পাবেন, আরও নানান ধরনের ফিচারও কিন্তু আপনি ওইটাতে বেশি পাবেন এবং আপনি এক জেনারেশন একটু আপগ্রেড হয়ে গেলেন। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এই ফোনটা 17 সালে লঞ্চ হয়েছে এবং ওই ফোনটা লঞ্চ হয়েছে 2018 সালে। তো আমার রিকমেন্ড থাকবে যদি আপনি এক্স নিতে চান তাহলে আর যদি সম্ভব হয় কিছু টাকা বাড়িয়ে এখন এক্স এস নেন, আপনার এই এক্স থেকে মাচ মোর বেটার হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা ইউজড ফোন কেনার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকবেন, দেখে শুনে তারপর কিনবেন এবং যার কাছ থেকে কিনবেন তার কাছ থেকে খুব ভালোভাবে তার ডকুমেন্টগুলো নিয়ে নেবেন, যেরকম তার এনআইডি কার্ড, কিংবা আপনি চাইলে তার কাছ থেকে কোনো একটা লিখিত নিতে পারেন, 2-1জনকে নিয়ে গিয়ে আপনি ইউজড ফোন কিনতে পারেন। আর যদি কোনো শপ থেকে কিনেন তখন কিন্তু তার মানি রিসিপ্টটা আনলেই যথেষ্ট হচ্ছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।